সো ওয়েলকাম গাইস টু ইয়োর ইউটিউব চ্যানেল হেল্পার। তো আজকে আমরা ম্যাক্রো ইকোনমিক্সের ন্যাশনাল ইনকাম অ্যান্ড রিলেটেড টু এগ্রিগেট চ্যাপ্টারটি একটু এক্সপ্লেন করব। এই চ্যাপ্টারটি বুঝতে পারলে অনেক সোজা সহজ, কিন্তু যদি বুঝতে না পারো, শুধু যদি মুখস্থ করতে থাকো, তাহলে এই চ্যাপ্টারটি অনেক জটিল হয়ে যাবে। কারণ এই চ্যাপ্টারটি একটি কনসেপচুয়াল চ্যাপ্টার। এখানে তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার রাখতে হবে এবং এই চ্যাপ্টার থেকে অনেক নিউমারিক্যালও আসে এক্সাম। ঠিক আছে, তো আমরা এখন শুরু করব চ্যাপ্টারটি। তো চ্যাপ্টারটি প্রথমেই আমাদের একটি কনসেপ্ট রয়ে গেছে, সেটি হলো ইন্টারমিডিয়েট গুডস অ্যান্ড ফাইনাল গুডস। So what is intermediate goods and final goods? Intermediate goods are those goods which are used in the production of final goods. Some examples of intermediate goods are crude oil, soil, steel, sugar, etc. তার মানে আমরা বুঝতে পারলাম যে ইন্টারমিডিয়েট গুডস হচ্ছে সেইগুলা গুডস যেগুলা ফাইনাল গুডস প্রডিউস করতে প্রয়োজনীয়। এই গুডসের একটি বেস্ট এক্সাম্পল হলো ক্রুড অয়েল। তোমরা তো সকলেই চিনো যে ক্রুড অয়েল কি, সেই কালো কালো তেলগুলা যেগুলা হইতে পেট্রোল, ডিজেল ইত্যাদি তৈরি করা হয়। তো আমাদের নেক্সট কনসেপ্ট হলো ফাইনাল গুডস। তো ফাইনাল গুডসকে কনজিউমার গুডস নামেও জানা যায়। তো ফাইনাল গুডস আর দোজ গুডস অ্যান্ড সার্ভিসেস হুইচ ইজ পারচেজড ফর কনজামশন, দ্যাট ইজ for satisfactions of wants and for final investment are called final goods. যেটা এক্সাম্পল হচ্ছে মিল্ক or bread purchased by household in a final good. তার মানে হলো কি, মিল্ক যখন একটি কনজিউমারে পারচেজ করে, তখন সে মিল্ককে কনজিউমও করতে পারে ফাইনাল গুডস হিসাবে, এবং সে সেই মিল্ককে ফার্দার প্রসেস করে সে কার্ডও তৈরি করতে পারে, ঘিও তৈরি করতে পারে ইত্যাদি আরও নানান ধরনের জিনিসও তৈরি করতে পারে। কিন্তু মিল্কে সে ডাইরেক্টলি কনজিউম করতে পারে, তার জন্য মিল্কে ফাইনাল গুডস হিসাবেও ধরে চলা যায়। তো আমাদের এই দুটি কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল যে ইন্টারমিডিয়েট গুডস কী অ্যান্ড ফাইনাল গুডস কী। ঠিক আছে, তো এখন আমাদের নেক্সট কনসেপ্ট হচ্ছে কনজিউমার গুডস অ্যান্ড ক্যাপিটাল গুডস। তো আমি প্রথমেই বললাম যে তোমাদেরকে কনজিউমার গুডস অ্যান্ড ফাইনাল গুডস আর সেম। তো কনজিউমার গুডস আর দোজ গুডস হুইচ ইজ কনজিউম বাই কনজিউমার ফর স্যাটিসফ্যাকশনস অফ ওয়ান্টস। তার মানে হচ্ছে যে কনজিউমার গুডসগুলা হচ্ছে সেই গুডসগুলা যেগুলা কনজিউমারে তাদের চাহিদা সেগুলো পূরণ করার জন্য কিনে, এবং এই যে কনজিউমার গুডসগুলা ফাইনাল গুডস থাকে, যেমন টিভি, তারপর ইলেকট্রিক ফ্যান এটসেট্রা আর দ্য কনজিউমার গুডস। তো আমাদের নেক্সট কনসেপ্ট হলো ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্টস আর অফ টু টাইপস, গ্রস ইনভেস্টমেন্ট অ্যান্ড নেট ইনভেস্টমেন্ট। তো এট ফার্স্ট উই শুড নো হোয়াট ইজ ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট মে বি ডিফাইন্ড এজ এ প্রসেস দ্যাট ইনক্রিজ দ্য স্টক অফ ক্যাপিটাল। তার মানে হচ্ছে যে ইনভেস্টমেন্ট হচ্ছে সেই প্রসেসটা যার দ্বারা আমরা আমাদের ক্যাপিটাল বাড়াতে পারি। যেমন একটি মানুষের কোম্পানির মধ্যে তার ক্যাপিটাল আছে 10,000 টাকা, সে যদি আরও 5,000 টাকা ইনভেস্টমেন্ট করে, তাহলে তার ক্যাপিটাল বেড়ে হয়ে যাবে 15,000 টাকা। এই প্রসেসটাকে আমরা ইনভেস্টমেন্ট বলি। তো এখন আমরা বুঝে নিলাম হোয়াট ইজ ইনভেস্টমেন্ট। এখন আমরা বুঝবো হোয়াট ইজ গ্রস ইনভেস্টমেন্ট অ্যান্ড নেট ইনভেস্টমেন্ট। তো গ্রস ইনভেস্টমেন্টটি একটি ভাস্ট কনসেপ্ট, কিন্তু এটাকে সিম্পলি লেখা যেতে পারে যে গ্রস ইনভেস্টমেন্ট investment where depreciation is included. After writing this, you should change your paragraph and then write symbolically gross investment is equal to net investment plus depreciation. তাহলে আমরা বুঝলাম কি যে গ্রস ইনভেস্টমেন্টের মধ্যে আমাদের ডেপ্রিসিয়েশন ভ্যালুটাও ইনক্লুডেড থাকে। ডেপ্রিসিয়েশন তো তোমাদের সকলেই বুঝো যে যখন কোনো অ্যাসেটের ভ্যালু কমে যায় তখন তাকে আমরা ডেপ্রিসিয়েশন বলি।
তো একটি এক্সাম্পল দিই, ধরো একজন লোকের কোনো একটি কোম্পানিতে 15,000 টাকার ইনভেস্টমেন্ট রয়েছে, ঠিক আছে। তারপর সেই যে তার অ্যাসেটগুলো রয়েছে সেই অ্যাসেটগুলার ভ্যালু 3,000 টাকা কমে গেছে। তো গ্রস ইনভেস্টমেন্ট আমরা বলবো 15,000 টাকা, আর যখন আমরা নেট ইনভেস্টমেন্ট বলবো তখন বলবো তার নেট ইনভেস্টমেন্ট হচ্ছে 12,000 টাকা, কারণ নেট ইনভেস্টমেন্টের মধ্যে ডেপ্রিসিয়েশন ইনক্লুডেড থাকে না। তো নেট ইনভেস্টমেন্ট ক্যান বি ডিফাইন্ড অ্যাজ investment value that we get after deduction of depreciation value from gross investment. তো নেক্সট কনসেপ্ট যেটি রয়েছে আমাদের সেটি হলো ডেপ্রিসিয়েশন, যেটা আমরা কভার করে নিয়েছি। এখন নেক্সট কনসেপ্ট হচ্ছে স্টক ভেরিয়েবল অ্যান্ড ফ্লো ভেরিয়েবল। তো স্টক ভেরিয়েবলস অ্যান্ড ফ্লো ভেরিয়েবলস এক্সপ্লেন করার মতন কিছু নেই, কারণ স্টক ভেরিয়েবলসগুলো হচ্ছে সেই ভেরিয়েবলসগুলো যেগুলো আমরা একটা পার্টিকুলার পয়েন্ট অফ টাইমে মাপি, যেমন ন্যাশনাল ওয়েলথ, ন্যাশনাল ক্যাপিটাল এসেট্রা, অ্যান্ড অলসো পপুলেশন অফ নেশন এসেট্রা। আমরা এগুলা সবসময় মাপি না, এটা একটা বছরে বা 2 বছরে বা 3 বছরে মাপা হয়। তো নেক্সটে হলো ফ্লো ভেরিয়েবলস। তো ফ্লো ভেরিয়েবলস রেফার্স টু দ্য ভেরিয়েবলস হুইচ ইজ মেজার্ড ওভার এ পিরিয়ড অফ টাইম। তার মানে হচ্ছে কি, ফ্লো ভেরিয়েবলসটা আমরা টাইম টু টাইম মাপি। টাইম টু টাইম বলতে মান্থলি, উইকলি বা হাফ ইয়ারলি মাপি। যেমন একটা কোম্পানির প্রোডাকশন জানুয়ারি মাসে কী ছিল, ফেব্রুয়ারি মাসে কী ছিল, মার্চ মাসে কী ছিল, এপ্রিল মাসে কী ছিল, এইগুলা হচ্ছে ফ্লো ভেরিয়েবল। নেক্সট কনসেপ্টটি হলো ফ্যাক্টর ইনকাম অ্যান্ড ট্রান্সফার ইনকাম। তো ফ্যাক্টর ইনকামস রেফার্স টু দোজ ইনকামস হুইচ আর রিসিভ বাই ফ্যাক্টরস অফ প্রোডাকশন। তো আমরা ফ্যাক্টরস অফ প্রোডাকশন বলতে কী বুঝি? ফ্যাক্টরস অফ প্রোডাকশন হচ্ছে সেইগুলা জিনিস যেগুলা প্রোডাকশন কাজে ব্যবহার করা হয়, যেমন ল্যান্ড ছাড়া প্রোডাকশন কোথায় করবো আমরা, তার জন্য ল্যান্ডের প্রয়োজন। লেবার ছাড়া কে করবে প্রোডাকশন, তার জন্য লেবারের প্রয়োজন। ক্যাপিটাল ছাড়া আমরা এই যে ল্যান্ড এবং লেবারগুলা যে আমরা হায়ার করব তার জন্য তো আমাদের পয়সার প্রয়োজন, সেই পয়সাগুলো হচ্ছে ক্যাপিটাল। তো এইগুলা হচ্ছে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল অ্যান্ড এন্টারপ্রেনিউরশিপ, এইগুলো হচ্ছে ফ্যাক্টরস অফ প্রোডাকশন। তো এই ফ্যাক্টরস অফ প্রোডাকশন ফার্ম ইউজ করে তাদের প্রোডাকশনের জন্য, এবং তার পরিবর্তে যে ওনার থাকে এইগুলার ল্যান্ড, লেবার এবং ক্যাপিটাল, এইগুলার যে ওনার থাকে তাদেরকে একটা পেমেন্ট দেয়। এই যে পেমেন্টের জন্য যে প্রোডাকশন ওনারদের একটি ইনকাম হয়, সেই ইনকামগুলোকে আমরা বলি ফ্যাক্টর ইনকাম। তো ট্রান্সফার ইনকামটাও একটি ইজি কনসেপ্ট। ট্রান্সফার ইনকাম কিচ্ছু নয়, ট্রান্সফার ইনকাম হচ্ছে সেই ইনকামগুলা যেগুলা একটি পার্সনে রিসিভ করে উইদাউট এনি রেন্ডারিং প্রোডাক্টিভ সার্ভিসেস, ঠিক আছে। এগুলো একটা বেস্ট এক্সাম্পল হলো গিফটস। একটা পার্সনে যখন গিফটস রিসিভ করে তখন সে কোনো ধরনের সার্ভিস দেয় না। লোক যারা গিফট দেয় তারা খুশি বা অন্য কোনো কারণে তাদেরকে দেয়, কোনো কিছু চাহিদা ছাড়া।